ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহিষাঞ্চরণ মতবাদ সংক্রান্ত ধারণা এটি ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশন অন করবে এবং কমেন্ট বক্সে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। নমস্কার সকলকে, আমি প্রীতম স্যার তোমাদের সামনে আজকে মহিষাঞ্চরণ মতবাদ উপস্থাপন করছি। তো মহিষাঞ্চরণ মতবাদ বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি সংক্রান্ত যে ধারণা এখনও অবধি আমরা পেয়েছি, সেই সংক্রান্ত ধারণা নিয়ে বিজ্ঞানীদের মহলে বা বিজ্ঞানীদের মতে অনেক রকম ক্রিটিসিজম বা অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে কন্টিনেন্টাল ড্রিফট থিওরির একটা বর্তমান রূপ আমরা দেখতে পাই। তো অ্যাকচুয়ালি কন্টিনেন্টাল ড্রিফট অর্থাৎ মহিষাঞ্চরণ বা পৃথিবীর এই যে কন্টিনেন্টগুলো বা মহাদেশগুলো এটি কিভাবে সঞ্চারিত হচ্ছে সেই সংক্রান্ত ঐতিহাসিক বা যে নিদর্শনগুলো আমাদের সামনে এসছে, যে নথিগুলো আমরা পেয়েছি, সেই সংক্রান্ত বিষয়টাকে জানাই হচ্ছে এই থিওরির মূল উদ্দেশ্য। বা তোমাদের সামনে যদি পরীক্ষায় আসে, তোমরা এই নথিগুলোকে সংক্রান্ত যে আলোচনা সেটাই করবে। সুতরাং এই যে মূল নথিগুলো সংক্রান্ত ধারণা তোমাদের সামনে আমি তুলে ধরবো, সেটাকে চেষ্টা করবে একটি নোট আকারে বা একটি মেটেরিয়াল আকারে নিজেরা বাড়িতে একটু সময় নিয়ে লিখে ফেলার। তাতে তোমাদের সুবিধা হবে এটাই যে ভবিষ্যতের ক্ষেত্রে যখন জিনিসগুলোকে তোমরা পরীক্ষার হলে লিখবে, সেক্ষেত্রে অনেক বেশি ইজি হবে। তো যাই হোক, আমাদের এই যে মহিষাঞ্চরণ মতবাদ বা আমরা যে কন্টিনেন্ট সংক্রান্ত ধারণা পাবো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি একটি বেসিক্যালি প্যাঞ্জিয়া নামক একটা বিশেষ মহাদেশীয় অঞ্চল তৈরি হয়েছিল কোনো এক সময়, এবং সেটা ধীরে 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 ভেঙে বিভিন্ন দিকে যে সরে গেছে, এই যে ড্রিফটিং, এটাকেই বলা হচ্ছে ড্রিফটিং বা ভেসে চলা। এই অবস্থাকেই প্রথম অনুধাবন করেছিলেন বিজ্ঞানী অ্যালফ্রেড লোথার ওয়েগনার। ইনি একজন জার্মান আবহাওয়াবিদ বলা যেতে পারে, যিনি উত্তর মেরু আবিষ্কারের সময় বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চালানোর সাথে সাথে তিনি আবিষ্কার করেন যে আমাদের পৃথিবীর এই যে শেপটা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি, সেটা এরকম আগের মতো ছিল না। অর্থাৎ আগে যে অবস্থায় ছিল বর্তমানের যে মহাদেশ, সেই অবস্থা একরকম ছিল না। এই সংক্রান্ত ধারণা বা এই সংক্রান্ত তথ্য তুলে ধরার সময় তিনি অনুভব করেন যে পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহ পৃথিবীতে ঘটেছে, এবং সেই ঘটনা প্রবাহগুলোকে তিনি একটা লিপিবদ্ধ করার চেষ্টা করেন, একটা মালার মতো গাঁথার চেষ্টা করেন, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি পৃথিবী একটা নির্দিষ্ট অবস্থা থেকে বর্তমান অবস্থায় এসছে এবং ভবিষ্যতে হয়তো আরও তার রূপ পরিবর্তন হবে। অর্থাৎ আজকে যেটা বর্তমান, সেটা অতীতে একরকম ছিল, ভবিষ্যতে আরেক রকম হবে। এটাই তার এই তথ্যের মূল বক্তব্য। তো এখন এই যে অ্যালফ্রেড ওয়েগনার, ইনি একজন জার্মান সায়েন্টিস্ট ছিলেন, জার্মান আবহাওয়াবিদও বলা যেতে পারে, এবং ইন দ্য ইয়ার অফ 1912 হু প্রপোজড কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। ইনি কিন্তু প্রপোজ করেছিলেন, ইনি অ্যাকচুয়ালি প্রবক্তা এটাও ঠিক বলা যায় না, কারণ এর আগেও অনেক ড্রিফটিং হাইপোথিসিস নিয়ে অনেক মতবাদ আছে। সেই সংক্রান্ত ধারণাগুলোকে সামনে রাখা এবং সেই সময় যারা বিজ্ঞানী তারা সেটাকে গ্রহণ করবে কিনা, এটা নিয়েও বিভিন্ন রকম সমস্যা ছিল। মজার বিষয় হচ্ছে অ্যালফ্রেড ওয়েগনারের মৃত্যুর পরবর্তীতে প্রায় 50 বছর অতিক্রান্ত হওয়ার পরবর্তীতে যখন ধীরে ধীরে হ্যারি হেস 1960-এর দশকে এসে সমুদ্রবক্ষের বিস্তৃতি অর্থাৎ সি ফ্লোর স্প্রেডিং কনসেপ্ট নিয়ে এলো, এবং তার পরবর্তীতে আমরা প্লেট টেকটনিক থিওরি আসতে দেখলাম, যেখানে ধীরে 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 এই মতবাদটি যে একটা আসল সত্য, সেটা কিন্তু আমরা ধীরে ধীরে ওয়েগনারের তত্ত্বটাকে অনেক বেশি প্রণিধানযোগ্য হতে দেখলাম। কিন্তু সেই সময় বর্তমানের রেফারেন্সে সেই সময়ে যদি দেখা যেত, তাহলে দেখা যাচ্ছে সেই মতবাদকে সম্পূর্ণ ধূলিসাৎ নস্যাৎ করে দেওয়া হয়েছে। কিন্তু ধীরে ধীরে ওই মতবাদটাই আবার গুরুত্ব লাভ করলো 1960-এ হ্যারি হেসের হাত ধরে। তো এই হচ্ছে অ্যালফ্রেড ওয়েগনার, যাকে আমরা এবার জানার চেষ্টা করব যে অ্যাকর্ডিং ওয়েগনার তিনি যেটা বলছিলেন অ্যাকর্ডিং টু হাইপোথিসিস। দেখো, হাইপোথিসিস বলছে, এটা কিন্তু থিওরিটিক্যালি স্ট্রং ম্যানিপুলেশন হতে পারেনি, সেই কারণে এটাকে হাইপোথিসিস বলা হচ্ছে। এটা একটা অনুমান বলা যেতে পারে। ওকে, অর্থাৎ সেই সময় তিনি অনুমান করেছিলেন কন্টিনেন্টাল ড্রিফট কন্টিনেন্ট হ্যাভ মুভড স্লোলি টু দেয়ার কারেন্ট লোকেশন, অর্থাৎ ধীরে 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 প্রত্যেকটা মহাদেশ জায়গা চেঞ্জ করছে, এটা তিনি বলার চেষ্টা করছিলেন। তো
তো এই বিষয়ে তিনি কিন্তু এভিডেন্স অর্থাৎ কিছু নথি জোগাড় করেছিলেন। নথি মানে কিন্তু প্রমাণ নয়, ভালো করে বুঝবে। এখানে অনেকেই গন্ডগোলটা করে, এভিডেন্স আর প্রুফ দুটো কিন্তু আলাদা বিষয়। তো প্রুফ নয়, তিনি এভিডেন্স জোগাড় করেছিলেন, নথি জোগাড় করেছিলেন, যেখানে তিনি বলতে চেয়েছিলেন ওয়েগনার ডিড নট হ্যাভ এনি প্রুফ। তিনি কিন্তু কোনো প্রুফ পাননি, কারণ তখন স্যাটেলাইট ইমেজ ছিল না, তখন টোপোগ্রাফিক্যাল ম্যাপ এত ডেভেলপ করেনি, বা তখন সারা পৃথিবী জুড়ে সার্ভে এতটা করা হয়নি যে আজকের দিনে আমরা যে দ্রুত যন্ত্রবিজ্ঞানের সময় চলে এসেছি, যেখানে এআই দিয়ে অনেক কিছুকে আমরা ধারণা লাভ করতে পারছি, কিন্তু সেই সময় এগুলো কিছু ছিল না। সেই অবস্থাতে দাঁড়িয়ে তিনি কিছু এভিডেন্স জোগাড় করেছিলেন। দেয়ার ওয়াজ এভিডেন্স ডিসকভার্ড সাপোর্টিং দ্য থিওরি বাই সেভারেল সায়েন্টিস্ট। তারও আগে যারা কাজ করেছে তারাও কিন্তু তাকে অনেকটা তার কাজকে হেল্প করেছিল। আনফর্চুনেটলি দ্য এভিডেন্স ওয়াজ গ্যাদার্ড আফটার ওয়েগনার পাস্ট অ্যাওয়ে, অর্থাৎ যে প্রুফগুলো পরবর্তীতে হয়েছে, এভিডেন্সগুলোকে আরো স্ট্রংলি ম্যানিপুলেট করাটা সম্ভব হয়েছে, আরো স্ট্রংলি তাকে অবজার্ভ করতে পারা গেছে তার মৃত্যুর পরে। There are approximately 5 pieces of evidence that support the theory of continental drift, অর্থাৎ 5টা মূল এভিডেন্স, 5টা মূল নথি, সেটাই আমরা এই তথ্যে আলোচনা করব। এবং তোমাদের নোটে বা তোমাদের মেটেরিয়ালে বা তোমাদের এক্সাম হলে সেন্টারে যদি কোশ্চেন জিজ্ঞেস করে এভিডেন্স নিয়েই করবে, তো তোমরা কন্টিনেন্টাল ড্রিফটের এই 5টা এভিডেন্সকে কিন্তু ভালো করে দেখার চেষ্টা করবে। তো আমাদের পৃথিবীর যে সংক্রান্ত এভিডেন্সগুলো তিনি দেওয়ার চেষ্টা করলেন, সেখানে তিনি বললেন যে আমাদের পৃথিবী একটা পাজল অফ পিসের মতো। কন্টিনেন্ট লুক লাইক দ্য কুড বি পার্ট অফ জায়েন্ট জিগস পাজল। যেরকম আমরা ছোটবেলায় যে পাজল গেমগুলো খেলি, বাচ্চাদের অনেকে গিফট দেয়, দেখবে আমরা ওই ছবিগুলোকে একসাথে ভেঙে দিই, ভেঙে দেওয়ার পর তাদেরকে বলা হয় যে এগুলো জোড়া লাগাও। তো এই যে পাজল শিফটিং, এই পাজল লাইক কন্ডিশন ছিল আমাদের পৃথিবীর, এটা তিনি বলার চেষ্টা করেছিলেন। এবং সেই রেফারেন্সে তিনি বলেন about 225 million years ago nearly all landmass, অর্থাৎ পৃথিবীর সমস্ত ল্যান্ডমাসগুলো মোটামুটি একটা জায়গাতে এসে দাঁড়িয়েছিল বা একই সাথে অবস্থান করছিল। সেটাকেই তিনি নাম দিয়েছিলেন প্যানজা বা প্যানজিয়া। তো এই প্যানজিয়ায় এখন বর্তমানে দেখা যাচ্ছে যে অবস্থায় আমরা 250 মিলিয়ন ইয়ার্স এগোতে সায়েন্টিফিক্যালি বিভিন্ন প্রুফকে একত্রিত করে 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 যেটা জানতে পারা গেছে, সেখানে এই অবস্থায় আমরা প্যানজিয়াকে দেখতে পাচ্ছি। এইবার প্যানজিয়া 200 মিলিয়ন বছর অর্থাৎ 50 মিলিয়ন অতিক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে দেখা গেল যে এটার মধ্যে অনেক ক্র্যাক, মানে অনেক ভাঙার সৃষ্টি হলো। এবং তিনি বলার চেষ্টা করলেন যে সাউদার্ন পার্ট প্যানজিয়ার, যেটার নাম তিনি দিলেন গন্ডোয়ানা ল্যান্ড, এই যে গন্ডোয়ানা ল্যান্ড, এবং নর্দার্ন পোর্শনের নাম দিলেন লরেশিয়া। তো প্যানজিয়া দুটো ভাগে ভাগ হলো 200 মিলিয়ন বছর আগে, যেখানে উত্তরের অংশ লরেশিয়া, দক্ষিণের অংশ গন্ডোয়ানা। এই গন্ডোয়ানা ধীরে 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 ভাগ হতে শুরু করলো এবং আজকের দিনে লরেশিয়া উপরের দিকে শিফট হলো, গন্ডোয়ানা ভাগ হয়ে আমাদের আজকের পৃথিবীর শেপ এরকম নেওয়ার চেষ্টা করলো। এখন বিষয় হচ্ছে তিনি আর কি বললেন একটু দেখা যাক। এই অবস্থা তো আমরা বুঝতে পারলাম, এই তো সবাই ছোট ছোট বই, ছোটবেলা 11-12 বইগুলোতেও রয়েছে, কিন্তু মেজর যে পোর্শনটা, যেটা অনার্স লেভেলে আমাদের জানতে হবে, দ্য পজিশন অফ দ্য কন্টিনেন্ট টুডে, দ্যাট ইজ দ্য কন্টিনেন্ট আর স্টিল স্লোলি মুভিং। আজকের দিনেও কন্টিনেন্ট প্রতিনিয়ত মুভ করছে, কিরকম? অ্যাট অ্যাবাউট দ্য স্পিড অফ ইয়োর ফিঙ্গার নেল, নখের বৃদ্ধির মতো। স্যাটেলাইট মেজারমেন্ট হ্যাভ কনফার্ম দ্যাট এভরি ইয়ার দ্য আটলান্টিক ওশিয়ান গেটস এ ফিউ ইঞ্চেস ওয়াইডার। আমি একটু আগে হ্যারিয়েসের কথা বললাম, যেখানে তিনি প্রুভ করে দিয়েছিলেন। আমি পরবর্তীতে তোমাদের সামনে আবার ফ্লোর স্প্রেডিং নিয়ে যখন বলবো, তখন তোমরা জানতে পারবে যে হ্যারিয়েসের যে কনসেপচুয়ালাইজেশন ছিল আটলান্টিক ওশিয়ানকে নিয়ে, দ্যাট ওয়াজ ফেনোমেনাল ওয়ার্ক। সো এই অবস্থাতে দাঁড়িয়ে আটলান্টিক ওশিয়ানকে দেখা যাচ্ছে প্রত্যেক বছর ফিউ ইঞ্চিস করে বড় হচ্ছে, অর্থাৎ সি ফ্লোর বাড়ছে। এই অবস্থাতে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের পৃথিবীর এই যে আটলান্টিক ওশিয়ান, এ যদি বৃহৎ হতে থাকে তাহলে একটা সময় তো আমাদের প্যাসিফিক সে তো ক্রাঞ্চ হবেই, ছোট হবেই, এবং সেটাই আমরা পরবর্তীতে আরো ডেভেলপমেন্ট দেখলাম প্লেট টেকটনিকের মাধ্যমে, সেটাই প্রুভ হচ্ছে। তো আমাদের পৃথিবী এই অবস্থায় এসে দাঁড়ালো। কিন্তু এই যে কন্টিনেন্টাল ড্রিফট সম্বন্ধে ধারণা ওয়েগনার নিতে চলেছিলেন, তার আগেও ফ্রান্সিস বেকন, তোমরা হয়তো ছোটবেলাতে ইতিহাসের বইতে ওনার নাম পড়েছো, ফ্রান্সিস বেকন, রজার বেকন, এরা কি করেছিল? এরা প্রথম নোটিশ করেছিল বা প্রথম তারা বলেছিল যে আফ্রিকা এবং সাউথ আমেরিকা এরা কিন্তু একসাথে ফিট হয়ে যায়।
কাগজের বা থার্মোকলের পিসকেও যদি তোমরা জোড়া লাগানোর চেষ্টা করো সেমভাবে কেটে, তোমরা ছোটবেলায় যারা স্কুল লেভেলে কাজ করছে তাদেরকেও কিন্তু এই প্রজেক্টগুলো করাতে পারো, যে এরকম সাউথ আমেরিকা এবং আফ্রিকা একসাথে একটা সময় জোড়া লাগা অবস্থায় ছিল, সেই শেপটা এখানে মেনটেন হচ্ছে। এইটাকেই আমরা জিগস পাজল ফিট বলছি, যেটা স্যার ফ্রান্সিস বেকনের কর্মশালা থেকে জানা যায়। এবার পরবর্তীতে আরো কিছু আমরা কন্ডিশন পেলাম, তাহলে একটা পাওয়া গেল সিমিলার শেপ অফ দ্য আর্থ, যেটাকে আমরা প্যানজিয়া, সেটা ভেঙে তৈরি হচ্ছে, বিভিন্ন রকম এভিডেন্সের প্রথম পার্ট পাওয়া গেল। দ্বিতীয় পার্টে বলা হচ্ছে তিনি যে এভিডেন্স গুলো যোগ করলেন তার মধ্যে দ্বিতীয় এভিডেন্স হচ্ছে দ্য সিমিলার অ্যানসিয়েন্ট অ্যানিম্যাল অ্যান্ড প্লান্ট ফসিল, অর্থাৎ আমরা একই ধরনের প্লান্ট ফসিল বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্টিনেন্টে পাচ্ছি। যেরকম আমরা গ্লসপটেরিস নামক এক ধরনের উদ্ভিদের পাতা পাচ্ছি, যেটা বিভিন্ন কন্টিনেন্টে ছড়িয়ে আছে। আমি কিছু ছবি দেখাবো। ফসিলস অফ মেসোসরাস। মেসোসরাস কি? এক ধরনের বিখ্যাত বড় রকমের এক ধরনের ডাইনোসরাসের ছোট প্রজাতি বলা যেতে পারে, তাকে পাওয়া যাচ্ছে সব কন্টিনেন্টে। আমরা সাইনোগ্যানাসাস বা এই ধরনের কিছু প্রাণীর শরীর বা তার মস্তিষ্কের অবস্থান পাচ্ছি। আমরা ফসিলস অফ লিস্টোসোরাস এর অবস্থান দেখতে পাচ্ছি বিভিন্ন কন্টিনেন্টে। এগুলোকে দেখা যাচ্ছে যে মিলিয়ে একটা কোথাও যেন একটা অনুসন্ধানের একটা কেন্দ্রভূমি বলা যেতে পারে সারা পৃথিবী জুড়ে হয়ে উঠছে। যেমন আমি এখানে যে ছবিটা দেখাচ্ছি, এটা দেখা যাচ্ছে গ্লসপটেরিস নামক এক ধরনের উদ্ভিদ, যার পাতা, এবং এটা এক ধরনের সিড ফার্ন, মানে আমরা বলতে পারি যে গুপ্তবীজী ব্যক্তবীজী যেরকম উদ্ভিদগুলো ছিল সেরকমই সিড ফার্ন ধরনের এক ধরনের ফার্ন, অর্থাৎ বড় পাতা বলা যেতে পারে। সেগুলো কি করে এত দূরে দূরে কি হাওয়া ছিল যে এত দূরে এত বড় পাতা উড়ে যেতে পারে? সেটা সম্ভব নয়। তাহলে নিশ্চিত রূপে কন্টিনেন্টের কোনো একটা কন্ডিশন, সবাই তারা একসাথে থাকার জন্য বিস্তৃত অঞ্চল জুড়ে গ্লসপটেরিস ছিল, এবং সেটার সন্ধান আমরা দেখতে পাচ্ছি, পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে ফসিলস অফ গ্লসপটেরিস আরো বেশি অনুসন্ধানের ফলে দেখা গেল যে আমরা ফাউন্ড ইন পারমিয়ান রক অফ সাউথ আফ্রিকা অফ ইন্ডিয়া, সাউথ আফ্রিকা অ্যান্ড ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আমেরিকা, অ্যান্টার্কটিকা, সব জায়গাতে আমরা পাচ্ছি। বোঝা যাচ্ছে? তাহলে পারমিয়ান যে পারমিয়ান রক যেখানে যেখানে রয়েছে, পারমিয়ান একটা জিওলজিক্যাল টাইম স্কেলে আমি পড়িয়েছিলাম যে সময়ের মধ্যে পড়ছে, সেই সময় দেখা যাচ্ছে সাউথ আফ্রিকা, আমাদের ইন্ডিয়ার যে সাউদার্ন পার্ট যেটা আমরা পেনিনসুলা বলছি সেই অঞ্চলটা, অস্ট্রেলিয়া, সাউথ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা, আজকের দিনে যেখানে যেখানে পারমিয়ান যুগের শিলা রয়েছে সেখানে আমরা সবাই এই গন্ডোয়ানা ল্যান্ডের বিশেষ প্রজাতি গ্লসপটেরিসকে দেখতে পাচ্ছি। দিস ওয়ান অ্যানাদার পিকচার। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের, আমি যে স্কেলিটনগুলো দেখালাম একটু আগে, যে স্কেলিটনগুলো আমরা এখানে পাচ্ছি সেগুলো কিন্তু সব এখানে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে সেগুলোকে যদি আমরা কানেক্ট করি, যেমন আমরা সাইগোনাসের কথা বললাম, গ্লসপটেরিসের কথা বললাম, হ্যাঁ, এগুলো মেসোসরাসের কথা বললাম, এগুলো দেখা যাচ্ছে সব কিন্তু এক একটা অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, সাউথ আমেরিকা, এগুলো তাহলে জয়েন না থাকলে আজকের দিনে তো পসিবল নয়, তারা উড়ে উড়ে এতটা সাঁতার কেটে সম্ভব না আসা। তাহলে দিস ইজ আ ম্যাপ অফ প্যানজিয়া শোয়িং দ্য কন্টিনেন্ট কানেক্টেড অ্যান্ড শোয়িং দ্য ম্যাচিং ফসিলস অফ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল, এটা তাহলে বোঝা গেল। এবং সেই রেফারেন্সে দেখো, আমরা যদি আরো ডিটেলে আসি, দেখো আমরা মেসোসরাসের কথা বললাম, এর পক্ষে তো সম্ভব না সাউথ আমেরিকা থেকে বর্তমানে আফ্রিকাতে এতটা বড় ল্যান্ডমাস অতিক্রম করে, ওয়াটার মাস অতিক্রম করে সাঁতরে সাঁতরে চলে আসা, কারণ সে সাঁতারই জানতো না বা সে উঠতেও পারতো না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ধরনের একটা এভিডেন্স দিতে পারি যে নিশ্চিত রূপে এরা একসাথে ছিল। সেই কারণে এখানেও একে পাওয়া যাচ্ছে সাউথ আমেরিকাতে, আবার আফ্রিকাতেও তাকে পাওয়া যাচ্ছে। নেক্সট আরেকটা জিনিস, যে ডিস্ট্রিবিউশন অফ ফসিলস অফ সেভারেল অর্গানিজম, যেরকম আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট বর্তমানে আরো উদাহরণ পাচ্ছি, যেগুলোতে দেখা যাচ্ছে যে সেই ছত্রাক বা সেই অর্গানিজমগুলো সব একত্রিত ছিল। তার কারণেই আমরা সাউথ আমেরিকা বা আফ্রিকাতে একই ধরনের কিংডম, একই ধরনের অ্যামাজন বেসিনে যে ধরনের গাছপালা পাচ্ছি, আমরা কঙ্গোতেও সেই ধরনের গাছপালা পাচ্ছি। সো দিস ইজ আ ফেনোমেনাল একটা কন্ডিশন, যেটা আমাদের প্রুফ হতে সাহায্য করছে কন্টিনেন্ট একসাথে ছিল। তৃতীয় যে এভিডেন্স পাওয়া যাচ্ছে সেটা কি? আইডেন্টিক্যাল রক সিকোয়েন্স।
এটা খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে বেসিক্যালি ভেরিয়াস কান্ট্রি যেগুলো রয়েছে যেখানে রক সিকোয়েন্স একই রকম, অন্য আলাদা আলাদা কন্টিনেন্ট কিন্তু তাদের রক সিকোয়েন্স সব একই রকম। যেমন আমরা সাউথ আমেরিকা এবং আফ্রিকার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সাউথ আমেরিকা এবং আফ্রিকার ভীষণ রকম মিল, আইডেন্টিক্যাল রক সিকোয়েন্স, বিকজ দে ওয়ার জয়েন্ট হোয়েন প্যানজিয়া এক্সিস্টেড। এটাই মনে করছে বিজ্ঞানীরা যে তারা নিশ্চিত একসাথে ছিল, না হলে একরকম রক স্ট্রাকচার পাওয়া যায় না। দিস ইজ দ্য রক স্ট্রাকচার। সাম রক pattern found in South America, India, Africa, Antarctica and Australia, same kind of rock structure. So it is very very clear that the continent was once same. Okay, and the next fourth evidence is that Pangaea North যে আমেরিকা এবং ইউরোপিয়ান যে অবস্থাটা, সেখানে যে মাউন্টেন সিস্টেম যেমন হার্সেনিয়ান, ক্যালিডোনিয়ান, এই যে আমরা পর্বতগুলোর নাম পাই, দেয়ার হ্যাভ বিন মাউন্টেন রেঞ্জেস ফাউন্ড ইন নর্থ আমেরিকা অ্যান্ড ইউরোপ দ্যাট আর আইডেন্টিক্যাল, তাই না? তার মানে আমেরিকার উপরের মানে উত্তর আমেরিকা এবং ইউরোপিয়ান অংশে যে ক্যালিডোনিয়ান বা হার্সেনিয়ান যে গ্রুপ অফ আমরা রক স্ট্রাকচার দেখতে পাচ্ছি বা পর্বত দেখতে পাচ্ছি, সেগুলো একই ধরনের অবস্থান। মাউন্টেন্স ইন সাউথ আমেরিকা অ্যান্ড অ্যান্টার্কটিকা আর বিলিভ টু হ্যাভ formed as part of the same mountain chain. এটাও মনে করা হচ্ছে যে সাউথ আমেরিকার যে আন্দিজ মাউন্টেন রেঞ্জ রয়েছে সেটার সাথে আমাদের অ্যান্টার্কটিকার মাউন্টেন রেঞ্জের বিস্তৃত মিল। তাহলে এটাও তো একটা প্রমাণ। সুতরাং আমাদের কাছে কিন্তু প্রচুর প্রমাণ এসে দাঁড়াচ্ছে। লাস্ট যে প্রমাণটা আমরা অনুমান করতে পারছি, যেটা আমাদের ওয়েগনারের তথ্য থেকে আসছে, দ্যাট ইজ ক্লাইমেটিক কন্ডিশন। দেখা যাচ্ছে যে ক্লাইমেটিক কন্ডিশন, বিশেষ করে দেয়ার হ্যাভ বিন গ্লাসিয়াল ডিপোজিটস ফাউন্ডেড ইন দ্য ট্রপিক অ্যান্ড কোল ফাউন্ডেড ইন অ্যান্টার্কটিকা। আজকের দিনে একটা জিনিস আমরা প্রমাণ করতে পেরেছি যে কোল অর্থাৎ যেখানে যেখানে কয়লা পাওয়া যায় সেই কয়লাগুলোর বলয় সৃষ্টি হয়েছিল ক্রান্তীয় জলবায়ুর কারণে। তাহলে ট্রপিক্যাল যে গাছপালাগুলো তারা যেখানে থাকবে সেখানেই কয়লা পাওয়া যাবে, কিন্তু অ্যান্টার্কটিকাতে কেন পাওয়া যাবে? অ্যান্টার্কটিকা তো আমাদের ট্রপিক্যাল এলাকাতে নয়, সেটা পোল রিজিয়নে রয়েছে। তাহলে নিশ্চিত অ্যান্টার্কটিকা একসময় ট্রপিক্যাল রিজিয়নে ছিল। দ্যাট ইজ আজকের দিনে দাঁড়িয়ে দ্যাট ইজ দ্য ওয়ান অফ দি বেস্ট এক্সাম্পল অফ পোল ওয়ান্ডারিং। এটাও কিন্তু আমরা বুঝতে পারছি। দিস সাপোর্ট দ্য থিওরি অফ দ্য কন্টিনেন্টাল ড্রিফট বিকজ কোল অরিজিনেট ফ্রম দ্য ট্রপিক্যাল প্লান্ট হুইচ ক্যান অনলি বি ফাউন্ডেড ইন দ্য ট্রপিক। শুধুমাত্র কোল পাওয়া যায় ট্রপিক অঞ্চলেই। তার মানে নিশ্চিত রূপে আমাদের যে কন্টিনেন্টগুলো ভ্রমণ করছে, কন্টিনেন্ট আর ইন আ ড্রিফটিং পজিশন, সেই কারণে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। অ্যাডিশনালি গ্লাসিয়াল ডিপোজিট ক্যান অনলি কেম ফ্রম অ্যান্টার্কটিকা প্রুভিং দ্য থিওরি। সুতরাং আমরা এটাও বুঝতে পারছি যে অ্যান্টার্কটিকার গ্লাসিয়াল ডিপোজিট সেটাও কিন্তু আজকে একটা বড় প্রমাণ। দেখো ডিপোজিট ফাউন্ড ইন অ্যান্টার্কটিকা, আজকে যে অ্যান্টার্কটিকায় ডিপোজিট পাওয়া গেছে যেগুলো কোল রিকোয়ার এ ওয়ার্ম লাস্ট ক্লাইমেট, অ্যান্টার্কটিকায় কি করে আজকে ওই ক্লাইমেট পাওয়া যাবে? সুতরাং নিশ্চিত রূপে অ্যান্টার্কটিকা আমাদের ট্রপিক রিজিয়নে ছিল। অ্যান্টার্কটিকা লাইক টুডে, আজকে দেখো এরকম অবস্থা থেকে এই অবস্থায় আসা, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। সুতরাং কন্টিনেন্ট নিশ্চিত রূপে এক জায়গায় ছিল, এটা প্রমাণ পাওয়া যাচ্ছে। অ্যানসিয়েন্ট ক্লাইমেটিক কন্ডিশনে ট্রপিক্যাল প্লান্ট যেরকম কোল্ড ডিপোজিট তৈরি করেছে, যেটা অ্যান্টার্কটিকাতে পাওয়া যায়, ঠিক সেই রকমই গ্ল্যাসিয়েশন আফ্রিকাতে এই মরুভূমির মধ্যে গ্ল্যাসিয়েটেড ল্যান্ডফর্ম, গ্ল্যাসিয়েটেড নুড়ি কাকড় বালিশ, তার অবস্থান কি করে সম্ভব? তার মানে আমেরিকা, ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া যেখানে ডেজার্টেড রিজিয়ন, সেটাও একটা সময় দেখা যাচ্ছে গ্ল্যাসিয়েটেড রিজিয়নের মধ্যে পড়েছিল। তার মানে নিশ্চিত রূপে কন্টিনেন্ট একটা জায়গায় ছিল যেগুলো পরবর্তীতে ড্রিফটেড হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়ে বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশনে চলে গেছে। সো দিস ইজ অলসো ওয়ান অফ দি বেস্ট এক্সাম্পল। প্যানজি এভিডেন্স হিসেবে দেখা যাচ্ছে যে যে রিজিয়নগুলো গ্ল্যাসিয়াল ডিপোজিট পাওয়া গেছে সেগুলো সেম কন্ডিশনে পাওয়া যাচ্ছে। সো এটাও একটা বড় প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এবার বিষয় হচ্ছে এই যে কন্টিনেন্ট একসাথে ছিল তার তো এভিডেন্স পাওয়া গেল, কিন্তু কিছু ডিসপিউটও থাকে, কারণ হাইপোথিসিসের এগেনস্টে কথা হবে, সেটাই স্বাভাবিক। সো কি হলো, দেখা যাচ্ছে যে অলদো দিস ইজ দ্য থিওরি বিলিভড বাই মেনি সায়েন্টিস্ট টুডে, আজকে দিনে বহু সায়েন্টিস্টই এটা মেনে নিচ্ছে যে কন্টিনেন্টাল ড্রিফট হয়েছে বা এরকম একটা ঘটনা ছিল, কিন্তু মেনি ওয়ার স্কেপটিক্যাল অ্যাবাউট ওয়েগনারস থিওরি ডিউরিং দ্য পিরিয়ড অফ টাইম। মানে ওয়েগনারের থিওরি সেই সময়ে একদমই চলেনি, কিন্তু সেই কারণেই তার সমালোচনার রেফারেন্সেই চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছিল।
ধীরে ধীরে 1960 সালে যখন নতুন নতুন প্রমাণ আসতে শুরু করলো, ওয়েগনারের থিওরি কিন্তু ওপেন হলো এবং আমাদের সিলেবাসে সেটা অন্তর্ভুক্ত হতে শুরু করলো। Many were skeptical because he could not prove the theory of the continental drift, কারণ তার এই থিওরির পিছনে কোন শক্তি কাজ করছে সেইগুলো তিনি প্রুফ দিতে পারেনি। এভিডেন্স মানে নথি, নথি আর প্রমাণ তো সেম নয়, কি করে প্রমাণ দেবে? স্যাটেলাইট ইমেজ নেই, তার হাতে কোনো তথ্যর ভান্ডার ছিল না, এবং হি কুড নট প্রুভ দ্য মুভমেন্ট অফ দ্য কন্টিনেন্ট। সুতরাং কি কারণের জন্য সেই কন্টিনেন্টগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এত বড় শক্তিটা কি? তিনি বলেছিলেন চাঁদের আকর্ষণ। এগুলো চাঁদের আকর্ষণে তো পসিবল নয়, সুতরাং এটা এই খণ্ডন করা হয়েছিল এবং তার তত্ত্বকে ফেলে দেওয়া হয়েছিল বলা যেতে পারে। However, after Wegener passed away, it was proven that the movement of the continent resulted from the motion of crustal plate. এই প্লেট থেকেই আজকের তথ্য নতুন করে তার প্রমাণ পাওয়া যাচ্ছে, যেটা আমরা পরবর্তী তথ্যে জানতে পারবো এবং আমরা হয়তো নতুনভাবে আরো অনেক কিছু জানতে পারবো। তো প্রবলেম উইদিন দ্য থিওরি, যে আজকে প্রবলেম আর কি কি জিনিস যে সমালোচনার সম্মুখীন হয়েছিল, তিনি বলতে পারেননি যে কি কারণে কন্টিনেন্টগুলো মোশন পাচ্ছে। উইন্ড অ্যান্ড কারেন্ট কুড পসিবলি মুভ ফসিল, অর্থাৎ শুধুমাত্র উইন্ড বা শুধুমাত্র স্রোতের ফলে, সমুদ্র স্রোতের ফলে কন্টিনেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, ফসিল এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হবে, এর প্রমাণ গ্রহণযোগ্য নয়। সেই কারণে তাকে এই তথ্য বন্ধ করতে বাধ্য হয়েছিল। থিওরি ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই সায়েন্টিস্ট, এটাই মূল কারণ। সেই কারণের জন্যই আমরা কন্টিনেন্টাল ড্রিফট থিওরিকে তার সময় জনপ্রিয় হতে দেখিনি, কিন্তু আজকের দিনে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি না জেনে আমরা সি ফ্লো স্প্রেডিং বা প্লেট টেকটনিক তথ্যকে আলোচনা করতে পারি না। তো এই হিসেবেই তোমরা এই তত্ত্বকে লিখবে। আশা করি তোমরা ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশান অন করবে এবং অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো তোমরা যদি মনে করো যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি সংক্রান্ত ধারণার কোনো প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট করবে এবং আমি অবশ্যই সেই সংক্রান্ত ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সকলকে, ধন্যবাদ।